আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম ব্লু ভিট্রিয়াল চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন লিও টলস্টয়ের বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভান ইলিচের বাংলা অনুবাদ অডিও বুকের চতুর্থ পর্ব। আপনারা যারা এই গল্পের বাকি পর্বগুলো শুনেননি তারা ডেসক্রিপশন বক্সকে গিয়ে অবশ্যই দেখে নেবেন বাকি পর্বগুলো, সেগুলোর লিঙ্ক দেওয়া আছে। এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, কারণ এই ভিডিওতে আপনারা অনেক ইউনিক অথচ জোস এবং অনেক অসাধারণ কিছু গল্প, উপন্যাস ইত্যাদি পেতে যাচ্ছেন খুব শীঘ্রই। সুতরাং আমাদের সাথেই থাকুন। তাহলে আর বিলম্ব না করে শুরু করে দিই আজকের পাঠ। সবাই বহাল তবিয়তে। মাঝে মাঝে মুখে কি একটা অদ্ভুত স্বাদ ও পেটের বাঁদিকে একটা অস্বস্তির কথা নিয়ে অনুযোগ করতেন ইভান ইলিচ। কিন্তু ওটাকে তো আর ব্যাধি বলা চলে না। কিন্তু অস্বস্তিটা দিনে দিনে বেড়ে চলল, যদিও তখনও পর্যন্ত আসল ব্যথায় দাঁড়ায়নি সেটা। তবু পাঁজরে সর্বদা ভারী একটা চাপ, সর্বদা মনমরা একটা ভাব, সে ভাবটা উত্তরোত্তর বেড়েই চলল। ব্যাঘাত ঘটাতে শুরু করলো সেই সহজ সুষ্ঠু জীবনযাত্রার আনন্দে, যেটা ফিরে পেয়েছিলেন গালোভিন পরিবার। স্বামী স্ত্রীর ঝগড়া আগের চেয়ে বেশি করে বাড়তে লাগলো, আর বেশি দিন যেতে না যেতেই জীবনযাপনের সহজ আনন্দটা গেল উবে। শালীনতা টিকিয়ে রাখা হলো কোনো ক্রমে, ঝগড়া হতে লাগলো বারবার। আবার রইল শুধু কিছু দ্বীপ, কয়েকটি মাত্র দ্বীপ, যেখানে স্বামী স্ত্রী বিস্ফোরণ বিনা থাকতে পারবেন একসঙ্গে। আর প্রাস্কোভিয়া ফিওদরভনা তখন যথার্থই বলতেন যে স্বামীর প্রকৃতি বড় দুর্বহ। স্বভাবসুলভ অত্যুক্তি করে বলতেন বরাবরই ওর প্রকৃতি ওরকম সাংঘাতিক, 20 বছর সইয়ে থাকতে পারে শুধু তারই মতো শুভলক্ষ্মী। সত্যি বটে, এখন বাগবিতণ্ডার সূত্রপাত করেন ইভান ইলিচ নিজেই। ঠিক খেতে বসার আগে, বিশেষ করে স্যুপ দেওয়ার সময় সাধারণত দোষ ধরা শুরু করত তার চোখে পড়ত বাসনে কি একটা খুঁত আছে যেন। নয় খাবারটা খারাপ, ছেলে হয়তো কুনুই রেখেছে টেবিলে, কিংবা মেয়ে ঠিকমতো খোপে বাঁধেনি। আর সব কিছুর জন্যই তিনি দোষ দিতেন প্রাস্কোভিয়া ফিওদরভনাকে। প্রথমে পাল্টা জবাব দিতে ছাড়তেন না তিনি, অপ্রিয় নানা কথা বলতেন স্বামীকে। কিন্তু দুবার ঠিক খেতে শুরু করার পর ইভান ইলিচ এত ভয়ঙ্কর রেগে গেলেন যে প্রাস্কোভিয়া ফিওদরভনা বুঝতে পারলেন যে ওটা একটা রোগ, খেতে গেলেই তা দেখা যায়। অর্থাৎ সে খেতে গেলেই রেগে যাবে। তাই নিজেকে সামলে নিয়ে আর জবাব দিতেন না, শুধু খাবার জন্য তাড়া দিতেন। নিজের আত্মসংযমের অত্যন্ত তারিফ করলেন প্রাস্কোভিয়া ফিওদরভনা। স্বামীর স্বভাবটা অসম্ভব, তার জীবন অস্থির করে তুলেছেন তিনি, এই সিদ্ধান্ত করে নিজের প্রতি করুণা হতে লাগলো তার। আর আত্মকরুণা যত বাড়ল তত বাড়ল স্বামীর প্রতি বিদ্বেষ। স্বামী মরুক এই কামনা করতে চাইতেন তিনি, কিন্তু সেটা তো ঠিক করা যায় না, কেননা তাহলে অর্থাগমের কোনো পথ থাকবে না। ফলে স্বামীর প্রতি আরও বিরাগ হলো তার। ভাবলেন ইভান ইলিচের মৃত্যুতেও তার পরিত্রাণ নেই, কি দারুণ অসুখী তিনি। এতে বিরক্ত লাগলো তার, সে ভাবটা চেপে রাখলেন তিনি, আর তার চেপে রাখা বিরক্তি ইন্ধন যোগাতে স্বামীর বিরক্তিতে। বিশেষ অন্যায় একটা ঝগড়ার পর মিটমাটের সময় ইভান ইলিচ নিজের খিটখিটানি স্বীকার করে বললেন যে অসুস্থতার দরুন এটা হয়ে থাকে। প্রাস্কোভিয়া ফিওদরভনা তাকে বললেন, যদি অসুখী হয়ে থাকে তাহলে চিকিৎসা করা দরকার, নামকরা একটা ডাক্তারের কাছে গেলেই তো হয়। গেলেন ইভান ইলিচ। ঠিক যেমনটি ভেবেছিলেন তাই হলো, যেমনটা হয় সচরাচর তাই হলো। সেই বসে থাকা ডাক্তারের ভারিক্কি চালটা তার চেনা, কেননা আদালতে তিনি নিজে ঠিক এরকম ভারিক্কি চালে চলেন। সেই ঠুকঠুক করে বুক পিঠ দেখা, সেই শোনা, সেই সব প্রশ্ন যার উত্তর নিরর্থক, কেননা সেগুলো সব বাধা ধরা। মুখভাবে সেই অর্থঘন ইঙ্গিত, যার মানে এই যে ডাক্তারের হাতে নিজেকে ছেড়ে দিলে সব কিছু বিলকুল ঠিক হয়ে যাবে, কেননা ঠিক কী করা উচিত সব তাদের নিঃসন্দেহে জানা। রোগী নির্বিশেষে ডাক্তারের সেই এক আচরণ। আদালতে যেমন সব কিছুই ঠিক তেমনি এখানেও হচ্ছে। অভিযুক্তদের সামনে তিনি নিজে যে ভাব করতেন, তার সামনে নামজাদা ডাক্তারের ভাবটা ঠিক তেমনই ভিরিক্কি। বললেন ডাক্তার, এই এই জিনিস থেকে মনে হচ্ছে আপনার ভেতরে অমুক অমুকটাই গড়বড়, কিন্তু এটা ওটা বিশ্লেষণ করে যদি দেখা যায় আমাদের ডায়াগনোসিস ঠিক নয়, তাহলে ধরে নিতে হবে আপনার ওই রোগ হয়েছে। তাই যদি ওইটে ধরে নেওয়া হয় তাহলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইভান ইলিচের কাছে শুধু একটা প্রশ্ন জরুরি ছিল,
তার অবস্থাটা কি বিপজ্জনক কিনা। কিন্তু অপ্রাসঙ্গিক প্রশ্নটা এড়িয়ে গেলেন ডাক্তার। ডাক্তারের দৃষ্টিভঙ্গিতে এ প্রশ্ন অনর্থক ও বিবেচনাযোগ্যর অযোগ্য। শুধু যেগুলা সম্ভব তেমন কয়েকটি জিনিস নিয়ে ভাবা চলতে পারে: কিডনির দোষ, দীর্ঘকাল স্থায়ী শ্লেষ্মা কিংবা অন্ত্রের কোনো ব্যাধি। ইভান ইলিচের জীবনটা কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না। মামলাটা কেবল কিডনি ও অন্ত্রের মধ্যে। ইভান ইলিচের সামনে ডাক্তার আন্তরিক ব্যাধির সপক্ষে সমাধান দিলেন চমৎকারভাবে। শুধু বলে রাখলেন যে প্রসাব পরীক্ষার ফলে নতুন কোনো সূত্র মিলতে পারে, তখন হয়তো কেসটাকে নতুন করে বিবেচনা করা যেতে পারে। কাঠগড়ায় আসামের সামনে ঠিক এই জিনিসটা এবং ঠিক এই চমৎকারভাবে হাজারবার করেছেন ইভান ইলিচ নিজেই। অতঃপর চশমার কাচের উপর দিয়ে আসামের দিকে বিজয় গর্বে এমনকি হৃষ্টচিত্তেই তাকিয়ে ডাক্তার ঠিক তেমনি চমৎকারভাবে একটি সংক্ষিপ্ত সার দিলেন। ডাক্তারের চুম্বক থেকেই ইভান ইলিচ ঠিক করলেন তার অবস্থাটা খুবই খারাপ। কিন্তু তাতে ডাক্তারের কিছুই এসে যায় না কারোরই। এই সিদ্ধান্তে উপনীত হয়ে মনে বেজায় ব্যথা পেলেন ইভান ইলিচ। নিজের প্রতি গভীর করুণার উদ্রেক হলো এবং ঠিক সমান আক্রোশের ভাব হলো ডাক্তারের প্রতি। এমন একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি এতটা উদাসীন কিভাবে? কিন্তু কিছু না বলে তিনি শুধু উঠে পড়লেন। টেবিলে ফি রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রোগীদের কাছ থেকে অপ্রাসঙ্গিক প্রশ্ন শোনা আপনার অভ্যেসে আছে নিশ্চয়, কিন্তু বলুন তো সাধারণভাবে আমার রোগটা বিপজ্জনক কিনা? চশমার উপর দিয়ে একটি চোখে তার প্রতি কঠোর দৃষ্টিক্ষেপ করলেন ডাক্তার, যেন বলতে চান তিনি, আপনাকে যেসব প্রশ্ন করা হয়েছে আসামি তার বাইরে গেলে আদালত থেকে বের হয়ে যেতে বাধ্য হব। যা বলা দরকার ও উচিত মনে করি আপনাকে তো বলেছি, বললেন ডাক্তার। বাকি সব বিশ্লেষণ করে ধরা পড়বে। ইভান ইলিচকে নমস্কার ঠুকলেন ডাক্তার। ইভান ইলিচ বেরিয়ে পড়ল। বেজার মুখে স্লেজে বসে চললেন বাড়িমুখো। সারা পথটা ডাক্তার যা বলেছেন তা নিয়ে বারবার ভাবলেন। অস্পষ্ট গোলমেলে সব বৈজ্ঞানিক শব্দকে সহজ ভাষায় রূপান্তরিত করে চাইলেন তার সেই প্রশ্নের উত্তর। খারাপ, খুব খারাপ, না এখনও কিছু নয়। আর তার মনে হলো ডাক্তার যা বলেছেন তার সরার্থ এই যে অবস্থাটা বিশেষ খারাপ। রাস্তায় সব কিছু তার চোখে বেজার ঠেকতে লাগলো। কচুয়ানগুলো বেজার, বাড়িগুলো বেজার, পথচারী বেজার, দোকানগুলা সব কিছু বেজার। সেই ব্যথাটা, সেই চাপা টনটনে ব্যথাটা, এক মুহূর্ত যার বিরাম নেই। ডাক্তারের নানা অবদ্ধ মন্তব্যের আলোয় অন্য একটা আরও গুরুতর একটা রূপ গ্রহণ করল। নতুন একটা উৎকণ্ঠার বোধে তিনি মনোনিবেশ করলেন ব্যথাটায়। বাড়িতে পৌঁছে যা ঘটেছে সব বলতে শুরু করলেন স্ত্রীকে। স্ত্রী শুনছিলেন, কিন্তু কথার মাঝখানে টুপি মাথায় ঘরে ঢুকলো কন্যা। মা মেয়ে বাইরে যাচ্ছেন। জোর করে কিছুক্ষণ বসে মেয়ে বাপের বিরস কাহিনী শুনতে থাকলো, কিন্তু বেশিক্ষণ নয়, আর স্ত্রীও শেষ পর্যন্ত শুনলেন না। তা ভালোই তো, বললেন সহধর্মিণী। এবার থেকে নিয়ম করে ওষুধ খেয়েও, কিন্তু প্রেসক্রিপশনটা দাও তো। কেরাসিমকে ওষুধ ও প্রয়োজনীয় মলম কিনতে দোকানে পাঠাই। তারপর জামা কাপড় বদলাতে তিনি চলে গেলেন। যতক্ষণ স্ত্রী ঘরে ছিলেন দীর্ঘশ্বাস চেপেছিলেন ইভান ইলিচ। এবার সেটাকে মোচন করলেন গভীরভাবে। যাকে, তিনি বললেন, ব্যাপারটা হয়তো এখনও এমন কিছু নয়। ওষুধ খাওয়া শুরু হলো আর ডাক্তারের সমস্ত নির্দেশ মেনে চলা। নির্দেশগুলো প্রস্রাব বিশ্লেষণের পর বদলে গেল, কিন্তু হয় বিশ্লেষণে নয় বিশ্লেষণের পর কী করা উচিত তা নিয়ে কিছু একটা গণ্ডগোল হয়েছিল। ডাক্তারকে ধরা যায়নি, কিন্তু কেন জানি না সে যেটা হবে তিনি বলেছিলেন সেরকমটা হলো না। ডাক্তার হয় কিছু একটা ভুলে গিয়েছেন, নয় মিথ্যে বলেছিলেন, কিংবা হয়তো কিছু একটা তার কাছ থেকে গোপন রেখেছেন। যাই হোক, ইভান ইলিচ অক্ষরে অক্ষরে ডাক্তারের নির্দেশ মেনে চলতে লাগলেন। গোড়ার দিকে তাতে কিছু সান্ত্বনাও পেতেন ডাক্তারের কাছ থেকে। ডাক্তারের কাছে যাওয়ার পর থেকে ইভান ইলিচের প্রধান কাজ হয়ে দাঁড়ালো স্বাস্থ্যবিধি সম্বন্ধে তার সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা, ওষুধ খাওয়া, ব্যথা ও শরীরযন্ত্রের সমস্ত ক্রিয়ার নজর রাখা ইত্যাদি। তার কাছে জীবনের প্রধান তথা হয়ে দাঁড়ালো মানুষের রোগ ও মানুষের স্বাস্থ্য। তার সামনে কোনো রোগ, মৃত্যু, আরোগ্য লাভের কথা উঠলেই, বিশেষ করে তার রোগের সঙ্গে মিল আছে এমন ব্যাধির কথা, নিজের অস্থিরতা গোপন রাখার প্রয়াস করে একাগ্রচিত্তে তিনি তা শুনতেন, নানা প্রশ্ন করে নিজের অবস্থার সঙ্গে তুলনা করতেন। ব্যথাটা কমল না, কিন্তু ইভান ইলিচ জোর করে ভাবলেন আগের চেয়ে ভালো আছেন তিনি। অন্য কোনো কিছুর দুশ্চিন্তা না থাকলে নিজেকে ঠকাতে তিনি পারতেন,
কিন্তু যখনই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো, অফিসে ব্যর্থ কাম হতেন বা তাসে খারাপ হাত আসতো, তখনই অত্যন্ত তীক্ষ্ণভাবে অনুভব করতেন নিজের ব্যাধিকে। আগে বিপাক সইতে পারতেন তিনি, বিশ্বাস ছিল শিগগিরই উদ্ধার পাবেন, সাফল্য নিশ্চিত, কিস্তিমাত করতে পারবেন। আর এখন যে কোনো দুর্বিপাকে পায়ের তলা থেকে মাটি সরে যায়, মনে আসে গভীর হতাশা। নিজেকে বলতেন, এই দেখো সবেমাত্র একটু ভালো হতে শুরু করেছি, ওষুধ সবে কাজ করতে আরম্ভ করেছি, এই নচ্ছার কাণ্ডটা, অমনি নচ্ছার কাণ্ডটা হয়ে গেল, বিপাকটা না ঘটলেই নয়। আর দুর্দশার উপরে বা যেসব লোক তার দুর্ভাগ্য ঘটাচ্ছে তাকে মেরে ফেলতে তাদের উপরে ফুঁসে যেতেন ইভান ইলিচ। টের পেতেন ফোসানিটা মৃত্যুর মুখে নিয়ে চলেছে তাকে, কিন্তু গত্যন্তর নেই। তার তো নিশ্চয়ই বোঝা উচিত যে লোকজন এবং ঘটনার উপর মনের ঝাল ঝাড়াতে অসুখটা আরও বেড়ে যাচ্ছে। অপ্রীতিকর ঘটনায় মনোযোগ দেওয়া একেবারেই তার উচিত নয়, কিন্তু তার বিচার বুদ্ধি চলল ঠিক উল্টো পথে। তিনি বলতেন তার দরকার শান্তিতে থাকা, শান্তির ব্যাঘাত ঘটাতে পারা সব কিছুর বিষয়ে তিনি হুঁশিয়ার, অথচ সামান্য ব্যাঘাত ঘটলেই তিনি খিটখিটিয়ে উঠতেন। ডাক্তারি বই পড়ে আর ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে অবস্থাটা আরও খারাপ করে তুললেন ইভান ইলিচ। এত মাপাতালে অবস্থাটা খারাপের দিকে চলল যে একটা দিনের সঙ্গে পরের দিনের তুলনা করে নিজেকে ঠকানো তার পক্ষে সহজ হতো। পার্থক্যটা প্রায় ধরা না পড়ার মতোই, কিন্তু ডাক্তারদের কাছে পরামর্শ নেবার পর মনে হতো অবস্থাটা শুধু খারাপের দিকে যাচ্ছে তা নয়, যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। তবু ডাক্তারদের কাছে ধন্না দেওয়া তিনি ছাড়লেন না। সেই মাসে তিনি গেলেন আরেকজন নামজাদা ডাক্তারের কাছে। প্রথম ডাক্তারটি যা বলেছিলেন প্রকৃতপক্ষে তাই বললেন এই ডাকসাইটে ডাক্তার, শুধু সমস্যাটা উত্থাপন করলেন অন্যভাবে। তার সঙ্গে পরামর্শ করে ইভান ইলিচের ভয় ভাবনা আরও বেড়ে গেল। আর একটি চমৎকার ডাক্তার বন্ধু তিনি, যা রোগ নির্ণয় করলেন সেটা সম্পূর্ণ অন্য রকমের। ইভান ইলিচ ভালো হয়ে উঠবেন এই কথা তিনি দিলেন বটে, কিন্তু তার নানা প্রশ্ন ও অনুমান তাকে আরও থতমত খাইয়ে দিল। ধোকার ভাবটা গেল বেড়ে। হোমিওপ্যাথ একজন আবার সম্পূর্ণ অন্য কথা বললেন, দিলেন খেতে অন্য ওষুধ। 1 সপ্তাহ গোপনে সে ওষুধ সেবন চলল তার, কিন্তু 7 দিন পরেও অবস্থার উন্নতি না হওয়াতে সে চিকিৎসা এবং আগের চিকিৎসা দুইয়েতেই তার বিশ্বাস চলে গেল। ফলে মনটা গেল দমে আগেকার চেয়ে বেশি করে। আইকনের দৈবগুণে সেরে ওঠার কথা একবার বললেন চেনাশোনা একটি মহিলা। ইভান ইলিচ দেখলেন তিনি খুব মন দিয়ে মহিলাটির কথা শুনছেন, এ ধরনের আরোগ্যের সম্ভাবনায় বিশ্বাস হচ্ছে তার। ঘটনাটি ঘাবড়ে গেলেন তিনি। সত্যি সত্যি এরকম বেকুবের বনে গেছি নাকি আমি? জিজ্ঞেস করলেন আপনাকে। যত সব ছাইপাস, আমার উচিত রোগ বালাই নিয়েই অস্থির না হওয়া, একজন ডাক্তারকে মেনে নিয়ে তার কড়া চিকিৎসায় থাকা। তাই আমি করব, অনেক হয়েছে। আর মাথা না ঘামিয়ে একেবারে ডাক্তারের কথামতো চলব গ্রীষ্মকাল পর্যন্ত, তারপর দেখা যাবে যা হওয়ার হবে। দম না করা আর চলবে না। সিদ্ধান্তটা করা সহজ, পালন করা অসম্ভব। পাজরার ব্যথাটা একেবারে কাহিল করে দেয়। মনে হয় দিনে দিনে সেটা বাড়ছে, একদণ্ড বিরাম নেই। মুখের স্বাদটা হয়ে দাঁড়ালো আরও অদ্ভুত। বোধ হলো মুখে বিচ্ছিরি একটা গন্ধ এসেছে। খিদে চলে গেল, আরও দুর্বল হয়ে পড়লেন তিনি। নিজেকে আর ধোঁকা দেওয়া চলে না। ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে ইভান ইলিচের, বিচিত্র কিছু। সেটার গুরুত্ব এত বেশি যে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কখনো ঘটেনি তার জীবনে। আর এ বিষয়ে জানেন কেবল তিনিই। আশপাশের লোক হয় সেটা বোঝে না, নয় বোঝার কোনো আগ্রহই নেই তাদের। তারা ভাবে পৃথিবীতে সব কিছুই আগেকার মতোই চলছে। এটাতেই সবচেয়ে বেশি যন্ত্রণা পেতেন ইভান ইলিচ। তিনি দেখতে পাচ্ছিলেন যে বাড়ির লোকেরা, বিশেষ করে স্ত্রী ও কন্যা, যাদের নিমন্ত্রণ যাত্রার তখন মরশুম লেগেছে, বোঝে না কিছু। তারা মনমরা ভাব, তার দাবি দাওয়া নিয়ে বিরক্ত হয় তারা, যেন সবই তারই দোষ। যতই না লুকাবার চেষ্টা করুক, তিনি বুঝলেন যে ওদের কাছে তিনি একটা আপদ। দেখলেন স্ত্রী তার অসুখের ব্যাপারে একটা বিশেষ মনোভঙ্গি নিয়েছেন। তিনি যাই বলুন আর করুন সেটা নড়চড় নেই। ভঙ্গিটা হলো এই, জানেন, নিজের বন্ধুদের তিনি বলতেন, ইভান ইলিচের ডাক্তারের কথা পুরোপুরি মেনে চলতে পারেন না। ভালো মানুষদের সঙ্গে যা হয় আর কি। আজ হয়তো নির্দেশ মতো ওষুধ খেলেন, খাওয়া দাওয়া করলেন, সময় মতো শুলেন, আর কাল যদি ওকে নজরে না রাখি ওষুধের কথা ভুলে গিয়ে স্টারজন মাছ খেয়ে বসবেন। আর রাত্রির 1টা পর্যন্ত বসে বসে তাস খেলা চলবে তার। একবার বিরক্ত হয়ে ইভান ইলিচ স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কবে আবার এরকমটা করেছি আমি? একবারই তো শুধু হয়েছে, পিত্তর ইভানোভিচের ওখানে। আর কাল রাত্রির শোবেকের ওখানে, সেটা ভুলে গেলে নাকি? তাতে কি এসে যায়? ব্যথায় ঘুম আসছিল না।
তা যে কারণেই হোক, কিন্তু ওরকমভাবে চললে কখনো রোগ সারবে না তোমার। আমাদের জ্বালিয়ে খাবে তুমি। বন্ধুদের এবং ইভান ইলিচকে প্রাস্কোভিয়া ফিয়োদরভনা যা বলতেন তা থেকে বোঝা যেত স্বামীর রোগের ব্যাপারে তার মনোভাবটা হলো এই যে রোগের জন্য স্বামী নিজেই দায়ী, আর সমস্ত ব্যাপারটা হলো স্ত্রীকে বিরক্ত করার আরেকটা ছুতো মাত্র। ইভান ইলিচ টের পেতেন মনোভঙ্গিটা ইচ্ছাকৃত নয়, কিন্তু তাতে জিনিসটা সহনীয় হয়ে উঠত না তার কাছে। আদালতে নিজের প্রতি একটা বিচিত্র মনোভঙ্গি লক্ষ্য করতেন ইভান ইলিচ। অন্তত ভাবতেন যে তিনি দেখছেন। মনে হতো লোকে তার দিকে চোরা চাউনি হানছে এমনভাবে যেন শিগগিরই তিনি জায়গা খালি করে যাবেন। হঠাৎ বন্ধুরা তার রোগ বাই নিয়ে হালকা ঠাট্টা তামাশা শুরু করতেন, যেন তার ভিতরে বেড়ে ওঠা দিবারাত্রি তাকে কুরে কুরে খাওয়া, অন্য কোথায় যেন আমোঘভাবে তাকে টেনে নিয়ে যাওয়া সেই ভয়াবহ, বিভৎস, অভূতপূর্ণ জিনিসটা হাসি তামাশার যোগ্য খোরাক। বিশেষ করে সভার্টসের ওপর বিরক্ত হতেন তিনি। তার উচ্ছল আমোদে হাবভাব, সর্বদা ফুলবাবু হবার ক্ষমতা ইভান ইলিচকে মনে করিয়ে দিত 10 বছর আগেকার নিজের কথা। তাস খেলতে এসেছেন বন্ধুরা। টেবিলে বসে নতুন তাস ভেজে বিলি করা হলো। হাতে এলো একের পর এক রুইতন। মোট 7টা। মোট 7টা পার্টনার তুরুপ নেই বলে ঠেকালেন 2টো রুইতন। এর বেশি কি আশা করতে পারেন তিনি? অত্যন্ত আহ্লাদ হওয়া উচিত তার। এবার তো গ্র্যান্ড স্ল্যাম। হঠাৎ ফিরে এলো সেই কুরে কুরে খাওয়া ব্যথাটা, মুখে সেই বিস্বাদ। মনে হলো এই অবস্থায় গ্র্যান্ড স্ল্যাম এ আহ্লাদ হওয়াটা স্রেফ পাগলামি। চেয়ে দেখলেন কিভাবে তার পার্টনার মিখাইল মিখাইলভিচ চটপট হাতে টেবিল ঠুকে সৌজন্য বজায় রেখেও পিঠগুলা অনুকম্পার ভাব দেখিয়ে তুলে না নিয়ে ঠেলে দিচ্ছেন ইভান ইলিচের দিকে, যাতে কষ্ট করে হাতটা খুব না বাড়িয়ে সেগুলা ঘরে তোলার আনন্দ পান ইভান ইলিচ। ও কিভাবে আমি এত দুর্বল যে হাত বাড়ানোর ক্ষমতা নাই? ও কি এই কথা ভাবে? ভেবে ভেবে ইভান ইলিচ ভুলে গেলেন তরুপের কথা। নিজেদের পিঠেই মারলেন তরুপ। তাতে 3 পয়েন্টে গ্র্যান্ড স্ল্যামটা ফসকে গেল। সবচেয়ে ভয়ঙ্কর হলো এই যে মিখাইল মিখাইলভিচ কতটা বিচলিত হয়েছেন টের পেলেও কোনো উপায় পরোয়া নাই তার। আর কেন যে পরোয়া নাই সেটা তো ভাবতেও যাওয়াও ভয়াবহ। তার অত্যন্ত অসুস্থ লাগছে বুঝতে পেরে সবাই বলতেন, আপনার ক্লান্ত লাগলে আমরা খেলা থামাই, একটু জিরিয়ে নিন আপনি। জিরিয়ে নেওয়া কেন? তার তো একটুও ক্লান্ত লাগছে না। পুরো রাবার খেলা হলো। ওরা সবাই বেজায় মুখে চুপচাপ রইলেন। ওদের মুখভাবের কারণ তিনি নিজে, সেটা জানেন ইভান ইলিচ, কিন্তু সেটা কাটাবার ক্ষমতা নেই। সাপার খেয়ে চলে গেলেন অতিথিরা। একা একা বসে ভাবতেন ইভান ইলিচ, নিজের জীবনে তো এত বিষিয়ে গিয়েছে, এখন অন্যের জীবনেও বিষিয়ে তুলছেন। আর কমা দূরের কথা, তার সমস্ত অস্তিত্ব ক্রমশ আচ্ছন্ন হয়ে যাচ্ছে সেই বিষে। আর তাকে শুয়ে থাকতে হবে এই উপলব্ধি, এই শারীরিক ব্যথা নিয়ে। সঙ্গে থাকবে একটা বিভীষিকর ভাব। রাত্রির বেশিরভাগ কাটাবে ব্যথায় বিনিদ্রায়। আর সকালে উঠতে হবে আবার, জামা কাপড় চাপিয়ে যেতে হবে আদালতে, কথা বলতে হবে, লিখতে হবে। আর আদালতে না গেলে 24 ঘন্টা কাটাতে হবে বাড়িতে। এক একটি ঘন্টার মানে নরক যন্ত্রণা। এভাবে তাকে টিকে থাকতে হবে মৃত্যু না আসা পর্যন্ত। একেবারে একলা, কেউ বুঝবে না তাকে। মায়া মমতা দেখাবার কেউ নাই তার এখন।